ইয়ে করছে, মানে তাকে হেল্প করছে, বা কোন জিনিসটা প্রায়োরিটি হিসাবে তার লাইফে আসছে? এইটা তো একটা নজরুল ইসলাম যে একটা উদার উন্মুক্ত পরিবেশে বড় হয়েছেন। তার 8 বছর বয়সে তার পিতা মারা গেছে। 8 বছর বয়সে মারা যাওয়ার পরে উনি যখন উনি যখন ওই লেটোর দলে গান গান, তো লেটোর দলে গান গাইলো কাজী বজলে আহমেদ তার চাচা, তার সাথে কিছুদিন গিয়েছেন। তো বজলে আহমেদ মারা যাওয়ার পরে উনি শেখ চাকর গোদা আরেকজন হিন্দু হচ্ছে লেটো গালের ওস্তাদ, সেই তো বলেছিল যে এই তো ব্যাঙ্গাচি, এই ব্যাঙ্গাচি একদিন বড় হয়ে সাপ হবে। ওই চাকর গোদায় বলেছিল। সে তো মুসলমান না, সে হিন্দু। তাহলে মুসলমান হিন্দু পালাকারদের সাথে নজরুল গান গিয়েছেন ছোটোবেলায়। আর রামায়ণ মহাভারতের কাহিনী, তারপরে আমাদের মেঘনাথ বধের কাহিনী, শকুনি বধ কাব্য, শকুন্তলার কাহিনী, এই সব কাহিনীগুলোকে মানে লেটো গানটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ যাত্রা পালার মতো আর কি। এটা মঞ্চে উঠে পরস্পরকে প্রতি আক্রমণ করে গানের ছন্দে তন্দে নেচে এটা ঘাত প্রতিঘাত মানুষ এনজয় করে এই গানগুলো আর কি। কবি গান অনেকটা কবি গানের মতো। এটার নাম হচ্ছে লেটো গান। এটা ওই এলাকায় এখনও আছে। তো সেই লেটো গানের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম বাংলার উন্মুক্ত পরিবেশটা, খোলা হাওয়াটা, এই আমাদের প্রকৃতি যেমন, সে প্রকৃতির সন্তান হিসেবে উনি বড় হয়েছেন। উনি তো হিন্দু হিসেবে বড় হননি, মুসলমানের সন্তান হিসেবে বড় হননি। স্বাভাবিক প্রকৃতি, ভারতবর্ষের যে স্বাভাবিক গেরুয়া মাটি, সবুজ বৃক্ষ, তার সাথে নজরুল ইসলাম বড় হয়ে উঠেছে। তারপরে সেই সময় ধর্ম এত প্রায়োরিটি হিসেবে ছিল, তার বাবা তো মসজিদের ইমাম ছিল, কিন্তু তার চাচা আবার লিটো গান করতেছে, কীভাবে সম্ভব? তার বাবার আসলে এখন আমাদের দেশের মধ্যে এখনও যে গ্রাম অঞ্চলের মধ্যে একটা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষ সংসারের যারা ঘানি টানে, তো এই সংসারের মধ্যে যারা থাকে, একটা অভাবী সংসারের পিতা বা কর্তা, সে কী করে নামাজের সময় নামাজ পড়ে, যে হিন্দু সে পূজার সময় পূজা করে, এরকমই ছিল। কিন্তু সেই ধর্মটা এত এরকম যে আমরা যেভাবে মানে একটা মোল্লাতান্ত্রিক বা একটা ধর্মান্ধ হওয়া বা একটা ধরেন যে কুপমণ্ডুক, এরকম না। ধর্মের জায়গাটা তখন এত কট্টর ছিল না, কট্টর থাকার কোনো প্রশ্নই ওঠে না। কারণ কলকাতা শহরে তখন 10% মুসলমান ছিল না। কলকাতা শহরে না, উনি যে জায়গায় ছিলেন চুরুলিয়ায় এখনও তো 10%-এরও মুসলমান নেই। কয়েক ঘর মুসলিম পরিবার ছিল ওখানে। নজরুল যেখানে জন্ম নিয়েছেন চুরুলিয়া, তার আশপাশে কয়েকটা ঘর মুসলমান ছিল, আর বাকিরা তো হিন্দু ছিল। এখনও ওই এলাকার মধ্যে 10% মুসলমান নেই। তো সেই কারণে আমাদের দেশে, বাংলাদেশে যদি কোনো হিন্দু পরিবার থাকে, আমার এলাকায় যদি হিন্দু পরিবার থাকে, আমাদের মধ্যে তো মিক্সড কালচার এসে বড় হয়। সে আমাদের পূজার সময় আমাদের হিন্দু ছাত্ররা, হিন্দু ছেলেমেয়েরা তো মুসলমানদের বাড়িতে সেমাই খেতে গিয়েছিল, ঈদের সময় ওরা মাংস খেতে যায়। হ্যাঁ, তো এইভাবে এই যে একটা মানে মানে একটা হচ্ছে যে ঐক্যসূত্র, যে পরস্পরের সাংস্কৃতিক যে একটা আদান প্রদান, নজরুল এই পরিবেশে বড় হয়ে উঠেছেন। আমরা নজরুলের উপরে এখন পর্যন্ত সমানে আরোপ করতে চাই যে নজরুল একটা কাঠ মোল্লা মুসলমান পরিবার থেকে বড় হয়েছে, এবং নজরুল একটা অন্ধ মুসলমান ছিলেন। ওরকম ছিলেন না তো, নজরুল কোনোদিনই ছিলেন না, ওর পরিবারের মধ্যেও ছিল না। নজরুল কোরআন শরীফ পড়েছেন, আরবিতে পড়েছেন, এবং আরবি থেকে বাংলায় অনুবাদ করে উনি কাব্য আমপারা লিখেছেন। এবং উনি যখন সেনাবাহিনীতে চাকরি করেন, তখন তার ওই সেনাবাহিনীর মধ্যে তো আমাদের প্রত্যেকটা সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে বা ক্যান্টনমেন্টের মধ্যে একজন করে আজান দেওয়ার লোক থাকে। তো উনি করাচিতে ছিলেন, সেখানে একটা মৌলানা ছিলেন, সেই মৌলানার মাধ্যমে উনি হাফেজ, তারপরে ওমর খৈয়াম এগুলো পড়েছেন, এবং ফার্সি থেকে পড়ে সরাসরি কাজী নজরুল ইসলাম রুবায়েতে ওমর খৈয়াম হাফিজ অনুবাদ করেছেন। এর আগে সত্যেন সেন, তারপরে হচ্ছে গোলাম মোস্তফা, আরও বহু কবি এগুলো অনুবাদ করেছেন। নরেন্দ্রদেব এই ওমর খৈয়ামের রুবায়াত, তারপরে হাফিজের রুবায়াতে হাফিজ অনুবাদ করেছে। কোনোটাই সার্থক হয়নি। কাজী নজরুল ইসলামের এগুলো পাঠ্যসূচি এখন পড়ানো হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে। কেন? কারণ নজরুল অরিজিনাল ফার্সি ভাষা থেকে অনুবাদ করেছেন, এই জন্য তার অনুবাদ প্রাঞ্জল হয়েছে। এবং কোরআন শরীফ আমপারা উনি কবিতা লেখায়, পুরো কোরআন শরীফকে কবিতায় লিখতে চেয়েছিলেন, কাব্য আমপারা লেখার পর আর সময় পান নাই। তো এগুলো তো নজরুল পড়ে বুঝে লিখেছিলেন। তো একই সাথে উনি হাফিজের এগুলো লিখেছেন। তো নজরুল যেটা, তারপরে উনি কালী সাধনা করেছেন, শ্যামাসঙ্গীতগুলো লিখেছেন, অসাধারণ শ্যামাসঙ্গীত। রামায়ণ মহাভারতের যত কাহিনী এই বাংলাদেশের মধ্যে, যত পণ্ডিত আছে, যতগুলো কাহিনীর মানে নজরুলের যত মিথ ব্যবহার করেছে রামায়ণ মহাভারত ভারতবর্ষের সনাতন ধর্মের,
কোনো পণ্ডিত অত জিনিসগুলো তো পড়েও শেষ করতে পারবে না, এত জিনিসের মধ্যে লিখেছেন, শব্দ ভাণ্ডার থেকে শুরু করে দিয়ে অনেক নাম। তার গানের মধ্যে চিরদিন কাহারও সমান নাহি যায়, সেখানে কতগুলো উদাহরণ আছে ওই মহাভারতের। তো এই যে জিনিসগুলো তো গভীরভাবে উনি ওখানে গিয়েছেন। তো নজরুল ছোটোবেলা থেকেই যখন ভারতবর্ষের উদার প্রকৃতির মধ্যে বড় হয়ে উঠেছেন, সেই বড় হওয়ার মধ্য দিয়ে তার যে মানস গঠন গড়ে উঠেছিল, সেই গঠনের মধ্য দিয়ে হিন্দু মুসলমান দুই সংস্কৃতির এবং ঐতিহ্যের ছাপ প্রবলভাবে পড়েছে। এবং সেইভাবে উনি উনি যখন বিয়ে করলেন তখন তো সচেতন মানুষ, প্রমীলাকে বিয়ে করতে পারছেন না, কারণ হিন্দু। কনভার্ট করে মুসলমান করলে সাথে সাথে বিয়ে করানো যাচ্ছে। উনি বলছেন না, প্রমীলার ধর্ম আমি চেঞ্জ করতে চাই না, প্রমীলাই থাকবে, নজরুলই থাকবে। কোনোভাবেই এইটা যারা বিয়ের মধ্যে ছিলেন উপস্থিত, তারা তো বিয়েটা কীভাবে পড়াবে? তখন বলল যে একটা পথ আছে, আহলে হাদিস। আহলে হাদিস মানে কি? আহলে হাদিস হচ্ছে, এটা হলো যে ওই মানে যারা হচ্ছে নাজিলকৃত, যাদের আসমানি কিতাব আছে, কিতাব গ্রন্থ যাদের আছে যে ধর্মগুলোর, সেই ধর্মের পরস্পরের ধর্ম ঠিক রেখে বিয়ে করতে পারে। তো সেই হিসাবে হিন্দু কেতাবপ্রাপ্ত, মুসলমানও কেতাবপ্রাপ্ত, ঠিক আছে? সেই জন্য তাদেরকে বলে আহলে কেতাব মতো বিয়ে দেওয়া হয়। এটা একটা ভারতবর্ষে বিয়ের রীতি আছে, আহলে কেতাব মতে, যার এখনও আছে। এখনও হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা যেখানে থাকি না করে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারি, কারো ধর্ম চেঞ্জ করতে হবে না। আহলে কেতাব মতে নজরুলের এবং প্রমীলার বিয়েটা হলো, এবং তারা তো একসাথেই ছিলেন। তার শাশুড়ি আরও ধর্মপ্রাণ ছিলেন, নিরামিষ ভোজী ছিলেন। তো তাদের পরিবারে তো কোনো সমস্যা হয়নি। আমরা এই নজরুলটাকে কোনোভাবে বাংলাদেশে নিয়ে আসতে পারছি না, এবং এই নজরুল সম্বন্ধে বললে কেউ শুনতে চাচ্ছে না, এবং এই নজরুলকে আমরা চিনতে চাচ্ছি না। আমরা শুধু চিনতে চাচ্ছি রমজানের রোজা শেষে এলো খুশির দিন, ঈদ, কারণ নজরুল লিখেছেন, নজরুল একজন মুসলমান। আমরা এইটা শুনতে পছন্দ করি। পুরো বাংলাদেশের মধ্যে এখন আমরা এই নজরুলকে চাই। সেই জন্য আমি বলছি যে কাজী নজরুল ইসলামকে প্রকৃতভাবে পাওয়ার জন্য আর কোনো বই নেই। কারণ বাংলাদেশে নিয়ে আসার পরে যে পরিমাণ রফিকুল ইসলাম থেকে যারা বই লিখেছেন, তারা যে গবেষণা করেছেন নজরুলকে নিয়ে, বই দিয়ে ভর্তি, লাখে লাখে বই। এখন একটা প্রকৃত পাঠক, আমি যে নজরুলের কথা জানতে চাই, আমরা যে নজরুলকে ভালোবাসি, অসাম্প্রদায়িক। নজরুল বলছে যে আমি হিন্দু মুসলমানের হ্যান্ডশেক করে দিয়েছি যাতে পরস্পরের সাথে পরস্পরের মারামারি না হয়। আমি ইচ্ছাকৃতভাবেই হিন্দু শব্দ মুসলমানি কবিতা লিখতে গিয়ে ব্যবহার করেছি, মুসলমানি কবিতা হিন্দু শব্দ ব্যবহার করেছি, যাতে তাদের মধ্যে জল এবং পানির মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে। এটা তো একই জিনিস। কাজী নজরুল ইসলাম চায় নাই যে সাম্প্রদায়িকতা থাকুক, অসাম্প্রদায়িক জীবন মেনে চলেছেন। তার ছেলে মেয়েদের নাম কী রাখছেন? কাজী অনিরুদ্ধ, তারপরে হচ্ছে সব্যসাচী, একজনের নাম হচ্ছে নিনি, আরেকজনের নাম হচ্ছে সানি। নিনি হচ্ছে লেনিনের নামের শেষ নিয়ে নিনি, সানিয়া সেনের নামের শেষ নিয়ে সানি। প্রথম ছেলের নাম ছিল কৃষ্ণ মোহাম্মদ, 5 মাস পরে মারা গেছে। আর এক ছেলের নাম ছিল বুলবুল। তো নজরুলের কোথাও তো কোনো সাম্প্রদায়িকতা নেই, কোথাও তো ইসলামের কোনো প্রভাব নেই। কোনো ছেলে মেয়ে মুসলমান হয়েছে, কোনো ছেলে মেয়ে হিন্দু এবং মুসলমানের ক্রস সন্তান, তাদেরকে আমরা কী হিসেবে গ্রহণ করতেছি। এবং ওই সন্তানগুলোকে আমরা বাংলাদেশে যখন নিয়ে আসছি, বলছে আপনি নামাজ পড়েন, বাড়ি একটা দিলাম আপনাকে পড়া নিতে, উনি এখন চেয়ারে বসে নামাজ পড়েন। ওই খিলখিল কাজী আমার সাথে 1000 দিন দেখা হয়েছে, আমি কথা বলিনি। আমরা খিলখিল কাজীর কাছে কিছু জানার নাই তো আমার, চেয়ারে বসে নামাজ পড়ে, এটা আমি কী জানবো তার কাছ থেকে? ওটা উনি বাংলাদেশে আছে, উনি বাংলাদেশি পরিবেশের মধ্যে দিয়ে উনি মনে করেন যে এটা মানে চললে তাহলে অল ওভার দ্য পিপুল অ্যাকসেপ্ট মি, অল ওভার দ্য পিপুল লাইক মি। উনি এটা মেনে, উনি আসলে বিশ্বাস করে আমার মনে হয় না যে এটা করে। উনি এখন এটা শুনলে উনি মন খারাপ করবে, তুমি এটা প্রচার করিও না এই কথাটা। আমি খুবই রেসপেক্ট করি তাকে, কিন্তু উনি তো এটা করছেন। তো কলকাতায় যারা আছেন নজরুলের বংশধররা, কেউ তো এইসবের মধ্যে নেই। আমরা এমন একটা নজরুলকে নিজেদের মতো করে বানায় নিতে চাচ্ছি যে নজরুলটা আসলে নজরুল না। আমরা কেন নজরুলের উপরে আরোপ করতে যাবো? ইসলাম আমাদের ধর্ম, কেন? কবি প্রকৃতির মতো থাকলে কী সমস্যা? কাজী নজরুল ইসলাম নিজেই বলেছে, কবি সাহিত্যিকদের হৃদয় হবে আকাশের মতো উন্মুক্ত, উদার, তাদের কোনো রং থাকবে না, কবিদের কোনো রং থাকতে হয় না। নজরুল নিজেই বলেছেন, এইগুলো হাজার কথাবার্তা আছে যে মুসলমান সমাজ কেবলই ভুল করেছে আমাকে, অর্থাৎ কাজী নজরুল ইসলামকে ইসলামের সাথে জড়িয়ে। আমি কোনো কবিতার বাড়ি লিখিনি, আমি আমার কবিতার কথা লিখতে গিয়েছি। কবিকে ইসলামী কবি, মুসলমান কবি বলতে গেলে যত হট্টগোলের সৃষ্টি হয়, নজরুল নিজে বলে গেছে। আমরা কেউ সেটা মানতে চাচ্ছি না। আমরা ওই নজরুলকে উপস্থাপন করতে গেলেই আমাদের জ্বর এসে যাচ্ছে। আমাদের এই নজরুলকে একটা অসাম্প্রদায়িক, একটা মানে হচ্ছে যে বিদ্রোহী
একটা মানবতাবাদী একজন শিল্পিত নজরুলকে বাংলাদেশের কোথাও নিয়ে গিয়ে প্রেজেন্ট করতে চাইলে একটা সেমিনার করতে চাইলে কেউ নিবে না, নিচ্ছে না। এবং আমি এই বিষয়ে কথাবার্তা বলি, কেউ আমাকে সাহায্য করবে না, কোথাও বৃত্তিও দিবে না। এটা তো আমরা বাংলাদেশীকরণ করেছি নজরুলকে, সেখানে প্রকৃত নজরুলকে তুমি কীভাবে পাবে? আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ একটা মানে মুসলিম সাম্প্রদায়িক দেশ? বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ এইটা বলছি না, কিন্তু এখানে একভাবে ওই মানে ইসলামাইজেশন বা একটা মুসলিম মানে তার মধ্যে একটা ফ্লেভার আছে, এটাকে আমরা নিতে চাই। যেমন আমাদের সংবিধানটা হয়ে গেছে এরকম, যে সংবিধান তো ছিল আমাদের যখন শুরুটা হয় রাষ্ট্রের, তখন আমরা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংবিধান তৈরি করেছিলাম। পরবর্তীতে এই সংবিধান তো আর ওই রকম থাকলো না, মানে নানান রকমের সংশোধনের মধ্য দিয়ে সংবিধানটা এখন ওই যে একটু মুসলিম ফ্লেভারের সংবিধান হয়ে গেছে আমাদের। আমরা লাইক করতেছি সেটা। বাংলাদেশের মধ্যে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে শুধু মানুষ আমরা আসলে চাচ্ছি না, মানুষটার মধ্যে একটা রং থাকলে ভালো হয়। আমরা তো আসলে মানুষ হিসেবে এই পরিবেশের মধ্যে, এই প্রকৃতির মধ্যে নজরুল যেভাবে বড় হয়েছে, আমরা তো কোনো সন্তানকে নজরুলের মতো বড় হতে দিচ্ছি না, আমরা ওর মধ্যে কোনো না কোনো ফ্লেভার দিচ্ছি যে তুমি এই ফ্লেভারে বড় হয়ে ওঠো। তো এই ফ্লেভারে যাওয়ার কারণে প্রকৃত মানুষ হয়ে উঠছে না। কোনো ছেলে মেয়েকে আমি কই বাবা তুমি কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি জিজ্ঞেস করছি ও কেমন আছে, হাউ আর ইউ, সে আমাকে একটা অন্য কথা বলছে। তো এই যে একটা ফ্লেভারিজমের মধ্যে পড়ে গেছে কাজী নজরুল ইসলামকে নিয়ে গিয়ে, হ্যাঁ, মানে আপাত মস্তক নজরুলকে আমরা ডুবিয়ে ফেলেছি কোনোভাবেই। নজরুলকে সেখানে আমি এই কথাগুলো বলছি, আমার কোনো নজরুল গবেষক এই কথাগুলো শুনলে আমাকে পছন্দ করবে না, কারণ তারা এটা শুনতে পছন্দ করে না। আপনি বলছেন যে তারাও হচ্ছে যে তারা তো এই নজরুলকে চায় না তো। কারণ এই নজরুলকে যে প্রকৃত যে নজরুল, যে অসাম্প্রদায়িক প্রমিলার হাজবেন্ড যে নজরুল, সব্যসাচীর বাবা, অনিরুদ্ধের বাবা যে নজরুল, সেই নজরুল তো আমাদের দেশের জন্য ওরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছে না। আমাদের নজরুলকে তার চেয়ে বড় কথা হচ্ছে কাজী নজরুল ইসলাম। নজরুল একজন মুসলমান ছিলেন, মুসলমান কবি এবং মুসলমানদের অহংকার, এইটা বলতে আমরা পছন্দ করি। এটা তো সত্যি কথা, এটা বললে অপরাধ কথা। কারণ নজরুল ইসলাম তো শুধু মুসলমানদের কবি হতে চান নাই, নিজেও চান নাই তো, উনি তো মানুষের কবি হতে চেয়েছিলেন। আমি বলছি যে যারা গবেষক, যারা গবেষণা করছেন, তারা তো বিজ্ঞ মানুষ, তারা তো শিক্ষিত মানুষ, এবং এই শিক্ষিত মানুষজন যখন একটা বিষয় সম্পর্কে, এবং আপনি বলছেন এটা ম্যাক্সিমাম, যখন ম্যাক্সিমাম এই জায়গায় যায়, তখন কি আমি বলতে পারি যে আসলে এই ম্যাক্সিমাম সাম্প্রদায়িক অথবা এই ম্যাক্সিমাম মানুষদের মুখ্য আসলে একাডেমিক অর্থ শিক্ষিত, কিন্তু যে নজরুল যে অবস্থায় তাকে তুলে ধরা উচিত সেই তুলে তো নিজে ধরছেনই না, অন্য কেউ ধরলে বরং তাকে আরও আক্রমণ করছেন বা তাকে একঘরে করছেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদের বিষয়ে কী ধরনের মানে ডিসিশন নিতে পারি? আমরা হচ্ছে কি, এটা গবেষণার পদ্ধতি আছে। গবেষণার হচ্ছে যে ধরো আমি রবীন্দ্রনাথের উপর গবেষণা করব, তাহলে আমার নাম তাহা ইয়াসিন, রবীন্দ্রনাথের নাম রবীন্দ্রনাথ, আমার বহু বছর আগে তার জন্ম। আমি আমার শ্বাসে ফেলে রবীন্দ্রনাথকে গবেষণা করতে গেলে ওটা একটা ছোট রবীন্দ্রনাথ হবে, তাহা ইয়াসিন রবীন্দ্রনাথ হবে। আমি যদি জসিমউদ্দিনকে আমার শ্বাসে ফেলি, আমরা প্রত্যেকটা মানুষের আমাদের থিঙ্কিং ক্যাপাসিটিটা এরকম, বা আমরা এইভাবে ভাবতে চাই যে আমার ফ্রেমেই রবীন্দ্রনাথকে তৈরি করব, আমার ফ্রেমেই নজরুলকে। গবেষণার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী যে যাকে নিয়ে গবেষণা করতে চাই তার ফ্রেমে তাকে তুলে নিয়ে আসা, সেভাবে করলেও কাজী নজরুল ইসলাম এরকম মানে মানে ফ্লেভারাইজড হয়ে যেত না, বা একটা অন্যভাবে কালারাইজড হতো না। সেটা করেনি, সবাই তার নিজের ফ্রেমে, সে যেহেতু বিশ্বাস করে, সে কখনোই এটা ভাবতে পারে না। আপনি বাংলাদেশে যারা শিক্ষিত বা এরকম গবেষক ইচ্ছা করে তারা করে, তারা সবাই বিলিভার, এবং হচ্ছে তারা সবাই এরকম মানে ধর্মকে অনেক বেশি আঁকড়ে ধরে, এবং সেই লেন্সেই সে এইটাকে তার লেন্স দিয়ে সে নজরুলকে দেখাচ্ছে। মানে উনি নজরুলকে ভিজুয়ালাইজ করতেছেন ওনার লেন্স দিয়ে, ওনার নজরুলের মধ্যে উনি ঢুকতে চাচ্ছেন না। কারণ উনি দেখছেন যে নজরুলকে যদি বলা হয় ইসলামী কবি, মুসলিম জাগরণের কবি, তাহলে নজরুল অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়ে যায়, অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। আমি একটা স্কলারশিপ পাবো, আমি যেখানে সেখানে বক্তৃতা দিতে গেলে আমার কথা শুনবে সবাই, আমি শুধু ওই কোটেশনগুলো ব্যবহার করে নজরুল বক্তৃতা দিলাম। নজরুল যে একটা মুসলিম জাগরণের কবি, এটা তো সত্যি। নজরুলের মুসলিম গানগুলি অনেক বেশি মুসলমানদেরকে এখানে আইডেন্টিটি পলিটিক্সের জায়গায় অনেক বড় ভূমিকা পালন করার ক্ষেত্রে একটা মানে কী বলে এটার নাম, একটা ধাপ অতিক্রম করার ক্ষেত্রে সহযোগিতা করছে। এটা তো সত্যি কথা, এটা সত্য কথা। এটা আপনার মুসলমানের দৃষ্টি, আমরা হিন্দু জাগরণের ক্ষেত্রেও নজরুল বিরাট ভূমিকা পালন করছে, এটা বলতে পারি। আমি এইটাও বলতে চাই
তাহলে সেটা নিয়ে আমাদের এখানকার মানুষ না হয় সাম্প্রদায়িক মুসলিম সেন্টিমেন্টকে সে অনেক বেশি প্রাধান্য দিয়েছে, বুঝে হোক না বুঝে হোক বা নিজের মানে চিন্তার জায়গা থেকে নিজের মতো করে সে তাকে রাঙাইতে চায় নজরুলকে। তাহলে পশ্চিমবঙ্গে তো নজরুলের দরকার নেই, কারণ পশ্চিমবঙ্গে যারা নজরুলকে নিয়ে কাজ করে তারা ওই শ্যামা সঙ্গীত মানে ওখানকার মূল্যটা হচ্ছে আবার যারা ভালো শ্যামা সঙ্গীত গায়, শ্যামা সঙ্গীতগুলো ওদের পূজার কাজে লাগে, এবং পূজাতে যে আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়াতে সিডি টিডি কিনে নিয়ে আসে বেশিরভাগগুলো নজরুলের গাওয়া, নজরুল সঙ্গীতেই ওই ইন্ডিয়ান শিল্পীরা গায়। আমাদের পূজাতে যেগুলো বাজে অর্ধেক গান নজরুলের গান, কিন্তু ইন্ডিয়ান শিল্পীরা গায়। তো ওইখানে মার্কেট ভালো শ্যামা সঙ্গীতের, সেজন্য শ্যামা সঙ্গীতের শিল্পীরা বেশিরভাগ সময় শ্যামা সঙ্গীত গায়, এবং ওরাও অনেক ইসলামিক সিডি বের করেছে, কারণ ওই গান ওরা দেখে যে বাজার হিসেবে বাংলাদেশের মার্কেট অনেক বড়, সেই হিসেবে ওরাও ইসলামিক গান গায়, সেই গানও বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়। তো সেই হিসেবে এটা বাজারগত কারণেই এটা হয়েছে, এবং মার্কেটের কারণে নজরুলের শ্যামা সঙ্গীতের পরিমাণ বেশি, ইসলামী সঙ্গীতের পরিমাণ কম। কারণ শ্যামা সঙ্গীত যখন নজরুল লেখেন তখন কলকাতা শহরে অনেক পত্রিকা ছিল, একটা পত্রিকায় শ্যামা সঙ্গীত ছাপা হলে 10 টাকা করে দিত, 10 রুপি পাইতো। আর ইসলামী সঙ্গীত যদি একটা লিখতো 5 টাকা পাইতো, কারণ ইসলামী যারা পত্রপত্রিকা ছাপাইতো তারা গরিব ছিল। স্বয়ং ওই নাসিরুদ্দিনও গরিব ছিল, নাসিরুদ্দিন নজরুলকে ব্যবহার করে অনেক বড়লোক হয়েছেন, ঠিক আছে। তো এই হিসেবে শ্যামা সঙ্গীতের পরিমাণ বেশি, মানে বাজার ভ্যালু সবসময় তো কাজ করে। বাংলাদেশের ছেলেমেয়ে লন্ডনে আমেরিকা যায় কেন, ওখানকার টাকার মান ভালো। তো এই কারণে ওইটা একটা মার্কেট ভ্যালু অনুযায়ী তো সেই সময় শ্যামা সঙ্গীতের পরিমাণ বেশি হয়ে গেছে। এখন মার্কেট ভ্যালু বাংলাদেশের ইসলামী সঙ্গীতের, ইসলামী নজরুলের, সেই কারণে সবাই নজরুলকে ইসলামী জাগরণের কবি হিসাবে তুলে নিয়ে আসতে যাচ্ছে, মানবতার কবি হিসাবে, সাম্যের কবি হিসাবে, তারপরে বিদ্রোহের কবি হিসাবে নজরুলকে নিয়ে আসলে মার্কেট ভ্যালুটা এখানে কমে যাচ্ছে। তখন সাথে যদি বলা হয় নবজাগরণের, ইসলামী নবজাগরণের কবি, তাহলে ঠিক আছে। কাজী নজরুল ইসলাম প্রশ্নটা হচ্ছে যে নজরুল যে ইসলামী নবজাগরণ সৃষ্টি করেছিলেন, তুমি যেটা বলছো শুধু ইসলামী না, এটা তো করেছেন, কিন্তু ধরেন সেই সময় সে অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে এরকম করে মানে লেখা এবং তার জন্য জেল খাটা, জেলের মধ্যেও যে ফাইটটা করা, আপনি যেটা বলতে চাচ্ছেন মানুষ হিসেবে করেছেন উনি, একজন স্বদেশী হিসেবে। তখন তো নজরুল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের একজন সৈনিক, যে নজরুল জেলে থেকে 1942 সাল পর্যন্ত যে নজরুল ফাইট করেছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন সৈনিক হিসাবে। ব্রিটিশ এটা ধরো যে ব্রিটিশ শাসন ব্রিটিশদের পক্ষে তো সেকেন্ড পার্টিসিপেটও করেছেন, ওইটা করেছেন যে যুদ্ধ একটা বিদ্যা। নজরুল এটাকে এইভাবে বলেছেন যে যুদ্ধ একটা বিদ্যা, বিদ্যা মানে আমরা স্কুল কলেজে যখন পড়াশোনা করি যুদ্ধটাও একটা বিদ্যা। তো এটা সেনাবাহিনীতে চাকরি করলে আমি সেনাবাহিনীর মধ্যে থেকে আর্মি মানে সৈনিকের যে বিদ্যাটা, সেই বিদ্যাটা শিখে আসবো, সেই বিদ্যা শিখে আমি ইংরেজির বিরুদ্ধে যুদ্ধ করবো। নজরুল তাই করেছিলেন। 3 বছর সেনাবাহিনীতে চাকরি করে আসার পরে উনি ইংরেজদের বিরুদ্ধে কবিতা লিখেছেন, তো ইংরেজদের বিরুদ্ধে সারা জীবন ফাইট করেছেন। তাহলে নজরুলের ওইটা তো একটা জিনিস হচ্ছে যে কী কারণে মানে ইংরেজদের বিরুদ্ধে তার ফাইটের কারণ, কারণ ভারতবর্ষ বলছে যে উনি তো প্রথম যে ধূমকেতুতে যে নিজে পত্রিকা বের করেন, প্রথম ধূমকেতুতে লিখেছেন ভারতবর্ষের 1 ইঞ্চি মাটি ব্রিটিশের অধীনে থাকবে না, ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চাই। এটা নজরুলই প্রথম বলেছে। কারণ পরাধীনতা কেউ চায় না, পরাধীনতা এটা তো লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, এটা তো বহু আগে লিখেছেন। নজরুলের মধ্যে এই জিনিসটা কখন থেকে তৈরি হলো? এটা ছোটোবেলা থেকে তার হয়তো বেড়ে ওঠার মধ্যেই এই জিনিসটা উনি যখন দেখেছেন যে আমাদের শাসকদের সাথে সে ইংরেজিতে যে স্কুলে পড়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছিলেন। তো বন্ধু বান্ধবরা সহ রাস্তা দিয়ে যায় যখন ইংরেজির সাথে গিয়ে কথাবার্তা বলে, ওগুলো প্যারোডি টাইপের কবিতা আছে, ইংরেজি বাংলা মিশানো। এটা তখন স্কুলে পড়ে তার প্রথম জীবনের যে কবিতাগুলো আছে নজরুলের, সেগুলোর মধ্যে ওই পুরুলিয়াতে না, চুরুলিয়ায় না, তখন উনি সিয়ারশোল রাজ হাই স্কুলে পড়েন। এটাও আউট অফ দ্য কলকাতার কাছাকাছি। তো ওই ইংরেজরা তো তখন থাকতেন তার কাছে, উনি তখন তো থাকতেন মনীন্দ্র মোহন নামক একজন ওখানে জমিদার ছিল। ওই সিয়ারশোল রাজ হাই স্কুল যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার একটা হোস্টেল ছিল, ওই হোস্টেলটা ছিল বিনা পয়সায় থাকা খাওয়ার জন্য গরিব ছাত্রদের জন্য ব্যবস্থা ছিল। ওই সুযোগ না পেলে তার নজরুল হতে পারতেন না। ওই 3 বছর নজরুলের জীবনের শ্রেষ্ঠ সময় সিয়ারশোল রাজ হাই স্কুলে। ওই কারণ হচ্ছে যে উনি সিয়ারশোল রাজ হাই স্কুলে যখন পড়েন সেই সময় আসলেন কীভাবে? তার আগে তো উনি গানের দলের সাথে যুক্ত ছিল। না, গানের দল ওইটা আর একটা পর্ব ছিল।
উনি হচ্ছে যে ওই বাবা মারা যাওয়ার পরে লেটর দলে যোগদান করলেন। লেটর দল থেকে 2 বছরের মতো লেটর দলে ঘোরাঘুরি করে উনি গেলেন আসানসোলে। সেই সময় তো তার কোনো পড়াশোনা নাই। না, উনি পড়াশোনা নাই, যে ওনার বাবা থাকতে যে ক্লাস 5, 6 পর্যন্ত পড়েছিলেন মুক্তা টুক্তবে, সেই পর্যন্ত পড়া। তারপরে লেটর দলে যোগ দিলেন। লেটর দলে যোগ দেওয়ার পরে উনি একটা সময় লেটর থেকে চলে গেলেন হচ্ছে ওই আসানসোলে গিয়ে রুটির দোকানে চাকরি করতেন। সেই রুটির দোকানটা গিয়ে পেস্ট্রি শপ হয়েছে আর কি। সেই রুটির দোকানে চাকরি করেন হচ্ছে যে তার কিছু টাকা দরকার চলাফেরা খাওয়া থাকার জন্য। আমরা যেটা জানি, হ্যাঁ, 5 টাকা বেতনে মাসিক বেতনে চাকরি করে, খাওয়া থাকা ফ্রি, মাসিক 5 টাকা, এটাই আনা। ওই মা তার বাড়িতে সেখানে কিছু দিতে হয়, বা ছোটো ভাইটাই ছিল ইত্যাদি। একটা প্রেশার থেকে সে চাকরি ছিলেন না, নজরুলই বড়, তার ভাইরা ছোটো ছিল। তার একটা বড় ভাই ছিলেন সাহেবজান, কাজী সাহেবজান, আর ছোটো ভাই হচ্ছে আলী হোসেন। তো কাজী সাহেবজান, নজরুলের বাবা যখন মারা যায় 1908 সালে, তারপরে কাজী সাহেবজান ওখানে কয়লা খনি ছিল ওই রানীগঞ্জে, সেই কয়লা খনিতে চাকরি করতে চলে যান। ওই পর্যন্তই ওনার এইটুকুই পাওয়া যায় যে কয়লা খনিতে চাকরি করতে চলে যায়। আর নজরুল যখন কবি হিসেবে প্রতিষ্ঠিত হয় 1920 সালে, তখন একবার নজরুল একটা চিঠি লিখেছিলেন তার চাচাকে ইংরেজিতে, কারণ তার ছোট ভাই কাজী আলী হোসেনকে আশপাশের লোকজনরা পিটায় মেরে ফেলছিল। সেই জন্য এইটার জন্য তার চাচা, একটা গ্রামের মধ্যে একটা চাচা ছিলেন, উনি জজ ছিলেন, তাকে একটা ইংরেজিতে চিঠি লিখেছিলেন তার এই ভাইয়ের বিচার চেয়ে আর কি। নজরুল জান নাই আর কি, কিন্তু এইটা পাওয়া যায় যে আলী হোসেনকে ওই স্থানীয় লোকজনরা পিটায় মেরে ফেলছে। কেন মেরে ফেলছে সেগুলো কারণ তো নজরুল গবেষকরা খোঁজাচ্ছে, অন্য বিষয়ে গবেষণা করলে তাদের লাভ বেশি। তো এইটা তার 2 ভাই, এই এক ভাই রুটির দোকানে চাকরি কয়লা খনিতে চাকরি করতে গেল। নজরুল তখন এই রুটির দোকানে চাকরি করতে গেল। রুটির দোকানের পাশেই কাজী রফিজুল্লাহ নামক একজন দারোগা ছিল, ওনার বাড়ি ময়মনসিংহ 30 সালে। ইনি তখন দেখেন যে ছেলেরা ওখানে কাজ করে, সন্ধ্যাবেলা গেলে গান টানো গায়। তারপরে জিজ্ঞাসাবাদ করছে, তুমি এখানে কয় টাকা বেতন পাও? 5 টাকা বেতন। বলছে 5 টাকা বেতন তোমাকে আমি দেবো, তুমি আমার বাসায় থাকো। তার একটা ছোটো ভাই বা ছেলে ছিল, তার সাথে থাকতো। তারপরে দেখলো যে ছেলেটা খুবই বিশ্বস্ত, লয়াল ছেলে, তাকে বাড়িতে বাপ মার দেওয়ার সেবার জন্য যদি পাঠিয়ে দেওয়া যায় ভালো হয়। তখন নজরুলকে উনি ওই কলকাতা থেকে আসে না, তুমি ধরো বাড়িতে, গ্রামের বাড়িতে ঢাকা থেকে 2টা কাপড় পাঠাই দিবা, বাসে গিয়ে উঠে দিয়ে আসলা, যে ফোন করে দিলা যে আমি বাসে পাঠাই দিছি, রিসিভ করে নিস। তো কাজী রফিজুল্লাহ ওইভাবে কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে ময়মনসিংহে পাঠিয়ে দিয়েছে। এবং ময়মনসিংহে এসে তার বাপের কাছে উনি 1 মাসের মতো 2 মাসের মতো ছিলেন। তারপরে নামাপাড়ায় বিচুতিয়া ব্যাপারী নামক এক লোকের বাড়িতে লজিং থেকে এখানে 1 বছর পড়াশোনা করেছেন। ময়মনসিংহে 1 বছর পড়াশোনা করেছেন 30 সালে দরিরামপুর হাই স্কুলে। 7-এ ওঠার পরে পরীক্ষা দিয়ে নজরুল আবার ট্রেনে উঠে চলে গেছে কলকাতায়, গিয়ে ওই শিয়ারশোল রাজ হাই স্কুলে তখন ভর্তি হলেন। এবং মনীন্দ্র মোহনের আন্ডারে ওই 3 বছর উনি ওখানে ফ্রি থাকা খাওয়া পেয়েছিলেন। এবং ওটাকে বলা হয় নজরুল জীবনের সাজঘর, এবং ওখানে নজরুলের প্রতিভার বিকাশ ঘটেছিল। ওই স্কুলে কাঞ্চিলাল নামক একজন লোক ছিলেন, যিনি রাগ সঙ্গীতের গুরু ছিলেন। ওনার কাছে উনি নজরুলকে গান যেহেতু নজরুলের মধ্যে একটা স্বাভাবিক গানের প্রবণতা ছিল, যে সে তো এর মধ্যে মাস্টারি পাস করেছে লেটর দল দিয়ে, সেই হিসেবে ওই লোক তাকে গানের তালিম দিয়েছেন। এবং ওখানে নিবারণ চক্রবর্তী নামক একজন শিক্ষক ছিলেন, যে নামে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিল। তুমি এটা জানবা যে আগে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে স্কুল কলেজের মাস্টাররা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। সেই হিসেবে নিবারণ চক্রবর্তী এই স্বদেশী আন্দোলনে যুক্ত ছিলেন। তার স্ত্রীও যুক্ত ছিলেন, দুপুরিবালা। এবং নিবারণ চক্রবর্তীকে 5 বছরের জেলে যেতে হয়েছিল। নজরুলেরও কয়েক মাসের জন্য বৃত্তি বন্ধ হয়েছিল এই কারণে। এবং এই নিবারণ চক্রবর্তীর প্রভাব কিন্তু নজরুলের মধ্যে পরবর্তী জীবনে পড়ে, যেটা আমরা কোহিলিকা উপন্যাসের মধ্যে যে একটা চরিত্র পাই প্রমত্ত, এই প্রমত্তের প্রভাব নাকি ওই নিবারণ চক্রবর্তীর প্রভাবে আছে। তো নজরুলের মানুষ গঠনে একটা হচ্ছে ওই নিবারণ চক্রবর্তী, তার পরবর্তীতে আর্মি থেকে ফিরে আসার পরে মোজাফর আহমেদ। এই প্রভাবগুলো যদি না থাকতো তাহলে কাজী নজরুল ইসলামকে আমরা একজন লেটো দল অথবা ওই একটা কবি আলটাফেটে পাইতাম আর কি। কিন্তু এদের মাধ্যমে নজরুল স্বদেশী প্রশিক্ষণটা নিয়েছেন শিয়ারশোল রাজ হাই স্কুলে। তারপর সেনাবাহিনীতে গিয়ে একটা সুন্দর জীবন, ব্রিটিশ অফিসারদের সাথে মেলামেশার মধ্য দিয়ে একটা অ্যাটিকেট, এক ধরনের শৃঙ্খলা বোধ তার মধ্যে কাজ করেছে। চাকরি করাকালে 2টাই তার স্কুল। তো 17 বছর বয়স। না, উনি তো মেট্রিক পাস করেন নাই। মেট্রিক পাস করার আগে ক্লাস 10-এ উঠেছেন, ওই যে টেস্ট পরীক্ষা যা হয় একটা,
সেই টেস্ট পরীক্ষায় নজরুল ফার্স্ট হয়েছিলেন। আচ্ছা। কিন্তু টেস্ট পরীক্ষার আগে সেনাবাহিনীতে লোক নিবে, যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় নেতাদের চাপে ব্রিটিশরা ভারতীয় ছেলেদেরকে সেনাবাহিনীতে নিতে বাধ্য হয়েছে এবং তারা বিজ্ঞাপন দিয়েছে বিভিন্ন ওয়ালে ওয়ালে সেনাবাহিনীতে নেওয়া হবে। তো নজরুল এটা দেখে তার ওই বন্ধু পাশের স্কুলে পড়তো শৈলচন্দ্র মুখোপাধ্যায়, সে সহ দুজন একসাথে গিয়ে সেনাবাহিনীতে দাঁড়ায়। এখন তো দাঁড়ানোই নিয়েছিল, কি লাইন হয়ে দাঁড়াইতে। তো নজরুল টিকে গেছে, শৈলচন্দ্র পরবর্তীতে মাপে বাদ করে গেছে। কেউ কেউ বলে যে শৈলচন্দ্র মুখোপাধ্যায়ের এক আত্মীয় ছিল বড় অফিসার, সে গিয়ে বলে তাকে বের করে নিয়ে এসছে, মানে যেতে দেয়নি। হোয়াট এভার হইতে পারে সেটা। তো তারপরে সেনাবাহিনীতে চলে গেল। নজরুলের সবচেয়ে সুশৃঙ্খল এবং শিক্ষার জীবন ছিল শিয়ালশোল হাই স্কুল এবং সেনাবাহিনীর চাকরি। তারপরে এসে মোজাফর আহমদের কাছে থাকাটাও নজরুলের ওয়ান কাইন্ডস অফ ট্রেনিং ফর হিউম্যানিজম, ফর প্যাট্রিয়টিজম। এবং একটা হচ্ছে যে ওই ওনার মধ্যে যে সাম্যবাদী চিন্তাটার প্রভাব, এটাও তার মধ্যে দিয়ে। কারণ মোজাফর আহমেদ তো তখন কলকাতা শহরে কাকা বাবু নামে পরিচিত, সবাই তাকে চিনত কমিউনিস্ট নেতা হিসেবে। তো তার প্রত্যক্ষ সংস্পর্শে নজরুল ছিলেন। নজরুল যখন কবি হয়ে উঠলেন তখন বিভিন্ন সময় উনি জেলে পড়েছিলেন, দেখা হয় নাই। ওনার বিয়ের সময় নজরুল মোজাফর আহমদ জেলে ছিলেন, বিয়েতে উপস্থিত থাকতে পারেন নাই। আগে তো কমিউনিস্ট পার্টির নেতাদেরকে বেশিরভাগ সময় জেলে থাকতে হতো, কিন্তু তার একটা প্রত্যক্ষ প্রভাব নজরুলের মধ্যে পড়েছিল। এটা অনেক গবেষক বলছে যে পক্ষী মাতা যেমন পক্ষী সন্তানকে পাখা দিয়ে আগলায় রাখে, কলকাতা শহরের মধ্যে চাল চুলাহীন কাজী নজরুল ইসলামকে পক্ষী মাতার মতো আগলায় রাখাইছিলেন মোজাফর আহমেদ। কিরকম? পাখির মানে একটা ছোট শাবক, পাখির ছানা। কি আছে, এভিডেন্স কি আছে? যেমন কাজী নজরুল ইসলাম আরবি থেকে ফিরে এসে উঠছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায় তার বন্ধু, ওই যে স্কুল পাশাপাশি স্কুলে পড়ছিলেন, এই হিসেবে বন্ধু ছিলেন, তার ম্যাচে উঠছিলেন। তো শৈলজানন্দ মুখোপাধ্যায় তো হিন্দু, তো ম্যাচটা তো হিন্দুদের ম্যাচে ছিল। তখন তার মুসলমানদের, আমাদের বাংলাদেশের মুসলমানরা তখন ওখানে ছিল না, তো ওদেরও ম্যাচ ছিল, মসজিদ ঘর ছিল। তো ওখানে তো ওই ম্যাচের মধ্যে তো হিন্দু ছেলেগুলোরা থাকে। কয়েকদিন পরে যখন সবাই বুঝতে পারলো যে এই ছেলেটা হিন্দু, ওর নাম নজরুল, তখন ওই এটো বাসা থালা বাটি থেকে খায় না, তখন শৈলচন্দ্র মুখোপাধ্যায় বললো যে কি নজরুল তো এখন তো এখানে থাকা যাবে না, তুই অন্য কোথাও চলে যা। তখন নজরুল দেখলো যে নজরুল তখন যথেষ্ট সচেতন মানুষ, দেখলো যে এইভাবে তো এখানে থাকা যাবে না, তখন উনি গিয়ে মোজাফর আহমেদের ওখানে উঠলেন। একমাত্র মোজাফর আহমেদ ছাড়া তো তাকে আসলে কেউ নেই। এবং মোজাফর আহমেদ তখন নজরুল যখন 21 সালে বিয়ে করলেন, বিয়ে করার পরে তখন হচ্ছে মোজাফর আহমদ জেলে। নজরুল থাকবে কোথায়? একটা হিন্দু মেয়ে, মুসলমান ছেলে, বাসা বাড়া তো কোথাও নাই। কৃষ্ণনগর কেন? গরিব এলাকা ওইটা। কৃষ্ণনগর তো গরিব এলাকা। ওই গরিব এলাকায় খগেন মিত্র নামক এক লোকের বাসায় নজরুল ওখানে যায়, এবং তার বন্ধু ছিল যে সেনাবাহিনীতে চাকরি করতো, তার পরিচিত, তাদের নিজের বাড়ি টাড়ি ছিল ওখানে। সেইখানে গিয়ে কৃষ্ণনগরে গিয়ে নজরুল বিয়ে করার মতো কৃষ্ণনগরে প্রমীলাকে নিয়ে উনি কৃষ্ণনগরে গিয়ে নতুন বউ নিয়ে গিয়ে উঠলেন। আমাদের এই হচ্ছে সওগাত পত্রিকার নাসিরুদ্দিন তো কোনো বাসায় থাকতে দেয়নি, কোনো মুসলমান তাকে তো থাকতে দেয়নি। ওই যে জুলফিকার হায়দার অসুস্থ হওয়ার পরে নজরুলের বহু নজরুলের বাসা যেত, একটা বাসা তো কোথাও ম্যানেজ করে দিতে পারেনি তখন। অথবা ওই নজরুলকে তোরা চায় না, উর্মিলার হাজব্যান্ড নজরুলকে তোরা চায় না। যে নজরুল অনেক সুশৃঙ্খল হলো লাইফে আর্মিতে যাওয়ার মধ্যে দিয়ে, তাহলে সেই নজরুল পরবর্তীতে চালচুরাহীন বা অর্থনৈতিক কষ্টের মধ্যে আবার পড়লো কেন? না, নজরুল তো চালচুলাহীন অবস্থায় সেনাবাহিনীতে চাকরি করতে গেলেন। সেনাবাহিনীর যে বেতন পাইতেন, সেইটা বেতনের পরিমাণ এত বেশি ছিল না, বা ওই টাকা সে কোথায় জমাইতো। আমার ধারণা নাই যে কেউ জমাইছে কি না। নজরুল খালি পকেটেই আসছেন কলকাতা শহরে, এবং মোজাফর আহমেদের কাছেই ছিল। মোজাফর আহমেদের মাধ্যমে যা ভাত রুটি হয় খেয়ে চলেছেন। তারপরে তো আস্তে আস্তে ওই সময় নজরুল চেষ্টা করলে উনি একটা চেষ্টা করছিলেন, কারণ ব্রিটিশ বিরোধ সেনাবাহিনীদেরকে তখন চাকরি দিয়েছিলেন ব্রিটিশ সরকার। সেই হিসেবে নজরুলকে একটা চাকরি দেওয়ার কথা নজরুল চেষ্টা করছিলেন, যে একটা সাব রেজিস্ট্রার পদে দরখাস্ত করলে চাকরি পেতেন উনি। তো মোজাফর আহমেদ বলছে যে আপনি কবিতা লেখেন, কবি হতে চান, যদি কবি হতে চান তাহলে সাব রেজিস্ট্রার হলে গ্রামে গঞ্জে গিয়ে থাকতে হবে, কবি আর আপনি হতে পারবেন না। তার চেয়ে কষ্ট করে আপনি কলকাতায় থাকুন, ওই চাকরি করতে যেয়েন না। উনি কিন্তু শুনেছেন মোজাফর আহমেদের এই কথা।